আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে র্যামিলের সমাধান তোমাদের সামনে দেখাবো। র্যামিল করার সূত্র ছিল, সেই সূত্রটি হলো যাবতীয় ব্যয় এবং সম্পদ সমূহ ডেবিট দিকে যাবে এবং যাবতীয় আয়, দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে যাবে। এটা কিন্তু প্রাথমিক আমাদের র্যামিল করার সূত্র। আমরা যদি এই লেনদেনগুলো সহজেই বের করতে পারি তাহলে দেখবে যে অনেকটাই কিন্তু সহজ হয়ে গিয়েছে। তো আমি তোমাদের সামনে একটি অঙ্ক পড়ে শোনাচ্ছি। এটা হলো প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডল তার বই থেকে। নীরব এন্টারপ্রাইজের 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে হিসাবের শ্রেণীবিন্যাসকরণ বই হতে নিম্ন উক্ত উদ্ধৃতগুলো পাওয়া যায়। প্রথম লেনদেন আসবাবপত্র 93,000 টাকা। আসবাবপত্র কিন্তু একটি সম্পদ, স্থায়ী সম্পদ, যার ফলে কিন্তু র্যামিলের ডেবিট দিকে যাবে। এর পরবর্তী যে লেনদেনটা আছে মনিহারি 1/1/2016। মনিহারি যেটা বছরের শুরুতে দেয়া থাকে সেটাই কিন্তু অন্তর্ভুক্ত হয়, সুতরাং এটা ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। এর পরবর্তী লেনদেন ছিল ক্রয় 60,000 টাকা। এই ক্রয়টি ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। তার পরবর্তী লেনদেন হাতে নগদ 1/1/2016। এখানে একটি কথা বলতে চাই যে তিনটা চলতি সম্পদ বাদে, একটা হলো সমাপনী মজুত পণ্য, একটা হলো অব্যবহৃত মনিহারি, আর একটি হলো অব্যবহৃত সাপ্লাইজ। এই তিনটা চলতি সম্পদ স্বাভাবিক নিয়মে র্যামেলে কিন্তু আসে না। আর এই তিনটা চলতি সম্পদ বাদে আর যত চলতি সম্পদ আছে সেটা কখনোই বছরের শুরুতে যেটা দেয়া থাকবে সেটা কখনো আসবে না, কিন্তু বছরের শেষে যেটা দেয়া থাকবে সেটা কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। এখন হাতে নগদ এটি চলতি সম্পদ, যেহেতু 1/1/2016 দেয়া আছে, সুতরাং স্বাভাবিক নিয়মে এটা র্যামেলে দেখানো যাবে না। এর পরবর্তী লেনদেন শিক্ষানবিশ ভাতা, এটা কিন্তু একটি ব্যয় এবং ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। এর পরবর্তী লেনদেন স্বল্প মেয়াদী বিনিয়োগ 80,000 টাকা। বিনিয়োগ কিন্তু একটি সম্পদ, তবে যেহেতু স্বল্প মেয়াদী কথা বলা আছে, তার মানে এর মেয়াদকাল 1 বছরের কম, এটাকে চলতি সম্পদ হিসেবে ডেবিট দিকে দেখাতে হবে। তার পরবর্তী লেনদেন মনিহারি 31/12/2016 20,000 টাকা। এটা সমাপনী
অথবা অব্যবহৃত মণিহারি, স্বাভাবিক নিয়মে এটা কিন্তু র্যামিলে দেখানো যাবে না। তার পরবর্তী লেনদেন প্রারম্ভিক মজুত পণ্য ৬০,০০০ টাকা, এটা র্যামিলের ডেবিট দিকে দেখাতে হবে ব্যয় হিসেবে। তারপরে বিক্রয় ১,৫০,০০০ টাকা, এটাকে আয় হিসেবে ক্রেডিট দিকে দেখাতে হবে। বিনিয়োগের সুদ আমার আয় হিসেবে রিয়ামিলের ক্রেডিট দিকে যাবে, তবে সুদ সবসময় কিন্তু বিপরীত দিকে যায়। যেমন বিনিয়োগ সঞ্চয়পত্র ডেবিট দিকে যাবে, তাহলে বিনিয়োগের সুদ এবং সঞ্চয়পত্রের সুদ কিন্তু ক্রেডিট দিকে যাবে আয় হিসেবে। তারপরে ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, এটা কিন্তু রিয়ামিলের ক্রেডিট দিকে যাবে দায় হিসেবে। তাহলে এই ঋণের সুদ, ব্যাংক ঋণের সুদ, বন্ধকি ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, তাহলে এটা ব্যয় হিসেবে ডেবিট দিকে দেখাতে হবে। এর পরবর্তী লেনদেন সমাপনী মজুত পণ্য ৪০,০০০ টাকা, এটা রিয়ামিলে কিন্তু আসবে না। মূলধন ৩,১০,০০০ টাকা, মূলধন কিন্তু মালিকানা সত্ত্ব, সুতরাং মালিকানা সত্ত্ব হিসেবে এটা ক্রেডিট দিকে দেখাতে হবে। উত্তোলন, শিক্ষার্থীরা উত্তোলন কিন্তু একটি মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব হলো তো সেটা রিয়ামিলের ক্রেডিট দিকে দেখানোর কথা, কিন্তু ডেবিট দিকে যার কারণ হলো উত্তোলন, আয়কর, জীবন বীমা, এই তিনটা লেনদেন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, যার ফলে এটা মালিকানা সত্ত্ব হওয়া সত্ত্বেও এটা ডেবিট দিকে যাবে। সর্বশেষ লেনদেন প্রাপ্য হিসাবের বার্তা সঞ্চিতি। এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার কিন্তু একই কথা, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট দিকে যাবে। এটার বিপরীতে যে সঞ্চিতি তৈরি করা হয় সেটা কিন্তু ক্রেডিট দিকে যাবে। এই কারণে প্রাপ্য হিসাবের বার্তা সঞ্চিতি রিয়ামিলের ক্রেডিট দিকে যাবে। এখন আমাদের দেখতে হবে যে রিয়ামিলটা দুই দিক মিলেছে কিনা। দুই দিক যদি মিলে যায় তাহলে ভালো, আর যদি দুই দিক না মিলে তাহলে আমাদেরকে এখানে অনিশ্চিত অথবা গরমিল হিসাব কিন্তু আনতে হবে। কারণ আমার সমস্ত লেনদেন কিন্তু ঠিক আছে, কোনো লেনদেন কিন্তু ডেবিটের টাকা ক্রেডিট দিকে বা ক্রেডিট দিকে টাকা ডেবিট দিকে দেখানো হয় নাই। রিয়ামিলের সবগুলো লেনদেন ঠিক থাকার পরেও যদি না মিলে তাহলে যেদিকে টাকাটি কম আসবে সেখানে অনিশ্চিত বা গরমিল হিসাব লিখে আপাতত এই হিসাবটি কিন্তু মিলাতে হবে। ৯৩,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ২০,০০০,
80,000, 60,000, 30,000। ডেবিট দিকে টাকা এসেছে 3,53,000 টাকা। এক লক্ষ 50,000, ক্রেডিট দিকে 2,000, 3,10,000, 5,000। দেখতে পাচ্ছ আমার কিন্তু ডেবিট দিকে টাকাটি কিন্তু কম এসেছে, 4,67,000 মাইনাস 3,53,000 টাকা, 1,14,000 টাকা আমার ডেবিট দিকে ঘাটতি। সুতরাং এইখানে অনিশ্চিত বা গরমিল হিসাবটা দেখাতে হবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই রেয়ামিলের সমাধান এই পর্যন্তই। এখন এই অঙ্ক থেকে কিন্তু আমার আরো দুটি কাজ কিন্তু বাকি আছে। ক খ গ এর একটি কাজ ছিল রেয়ামিল, আরো দুটি কাজ বাকি আছে, সেটা আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে সমাধান দেখানোর চেষ্টা করব। তবে সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো।